আজকে আমি আলোচনা করব ভেনামি বা ব্ল্যাক টাইগার শ্রিম্প মানে বাগদা কালচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মারাত্মক রোগ বা ডিজিজ হয়ে থাকে সেটার সম্পর্কে, যেটাকে আমরা সাধারণত WSSV বা হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস অথবা রেড ডিজিজ ভাইরাস বা লাল রোগ বলে জেনে থাকি। এই রোগের কারণে প্রতি বছর সারা ভারতে বহু ফার্ম ড্যামেজ হয়ে থাকে এবং আমার চাষি বন্ধুগণ বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভেরি ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি পবিত্র দাস আবারও আজকে চলে এসেছি আমার অ্যাকোয়াকালচারাল চাষি বন্ধুদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব এই WSSV বা রেড ভাইরাস প্রথমত কেন আসে বা কালচার পুকুরগুলো কেন এই রোগাক্রান্ত হয়, এবং পরে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে এই WSSV বা রেড ভাইরাস থেকে আপনার কালচার বা নার্সারি পুকুরকে বাঁচিয়ে রাখার কিছু গুরুত্বপূর্ণ কৌশল বা প্রসেস। সাধারণত ভেনামি বা বাগদা কালচার করতে গিয়ে যে WSSV বা রেড ভাইরাসের সম্মুখীন চাষি বন্ধুগণ হয়ে থাকেন, তো তার প্রধান কয়েকটি কারণ। প্রথমে আসা যাক WSSV বা রেড ভাইরাসের একটি অন্যতম প্রধান কারণ হলো সিড প্রবলেম বা চারার মাদার প্রবলেম, অর্থাৎ যে সিডটা আপনি নার্সারি পুকুর বা কালচার পুকুরে স্টকিং করছেন ওইটার প্রবলেম। সাধারণত WSSV বা রেড ভাইরাস চারা প্রপার এবং PCR টেস্টেড সিড থাকলে সাধারণত আসে না, কিংবা বলাই যায় যে চারা যদি আপনার ঠিক থাকে বা চারার গুণগত মান যদি প্রপারলি থাকে তাহলে কিন্তু WSSV বা রেড ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রেই আসার সম্মুখীন হয় না বা পুকুরে আসে না বললেই চলে। এবার যে কারণটা আসে সেটা হলো পুকুরের ওয়াটার প্যারামিটার অ্যাবনর্ম্যাল থাকার কারণে। পুকুরের জলের যে গুণগত মান সেটা যদি ঠিকঠাক না থাকে তবে কিন্তু এই রোগ আসার প্রবল সম্ভাবনা থাকে। যেমন আমি আসি, আমরা সাধারণত জলের গুণগত মান বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করি। সেটা হচ্ছে পুকুরের ওয়াটার পিএইচ, স্যালিনিটি, অ্যালকালিনিটি, কার্বনেট, বাইকার্বনেট, হার্ডনেস, টোটাল হার্ডনেস বা ট্যান গ্রুপ, বিশেষ করে টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন, পুকুরে নক্সিয়াস গ্যাস আছে কি না, বা পুকুরে ভিব্রিও লোড আছে কি না, এইসব রিপোর্টের উপর। এইসব রিপোর্টগুলি যদি অপটিমাম রেঞ্জ বা সুস্থিত একটা পরিমাপের মধ্যে থাকে তাহলে কিন্তু WSSV বা রেড ভাইরাস আসার সম্ভাবনা খুব একটা থাকে না বললেই চলে। এবার আসবো একটা অন্যতম কারণ হচ্ছে WSSV বা রেড ভাইরাসের ক্ষেত্রে সাপোজ আপনার পুকুরের হার্ডনেস, ওয়াটার পিএইচ এবং টোটাল অ্যালকালিনিটি, এই তিনটা বিষয়ের উপরও গুরুত্বপূর্ণভাবে পরিলিখিত করা যায় WSSV বা রেড ভাইরাসের ক্ষেত্রে। কারণ হচ্ছে সাপোজ আপনার পুকুরের আজকের প্যারামিটারে যে ওয়াটার পিএইচটা আছে কাল যদি তার থেকে অনেক বেশি হয় বা কাল পরশু আজকের থেকেও অনেক কম, এভাবে যদি আপনার হার্ডনেস লেভেল, অ্যালকালিনিটি লেভেল বা ওয়াটার পিএইচ লেভেল আপ ডাউন করতে থাকে এবং উঠতে পড়তে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি
ডব্লিউএসএসবি বা রেড ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে ওয়াটার প্যারামিটার ঠিক রাখার কারণে। এবার আলোচনা করব একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে টাইমলি নট প্রপার মল্টিং। যদি সময় সময়ে চারার মল্টিং না হয়ে থাকে তাহলে কিন্তু ডব্লিউএসএসবি বা রেড ভাইরাস আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কারণ আমরা খুব ভালো করে জানি ভেনামি বা বাগদা চিংড়ির টাইমলি বা প্রতি সময় সময়ে মল্টিং হওয়া খুবই প্রয়োজনীয়। চিংড়ি যদি সময়ে মল্টিং করে থাকে তাহলে কিন্তু চিংড়ি খুব সহজভাবে খাদ্য গ্রহণ করে এবং খাদ্যনালীও পরিষ্কার থাকে এবং খুব স্মুথলি গ্রোথ নেয় এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদি কোনোভাবে চিংড়ি টাইমলি মল্টিং না করে তাহলে কিন্তু ডব্লিউএসএসবি বা রেড ভাইরাস আসার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন ভেনামি বা বাগদা পুকুর, যেসব পুকুরে আপনি কালচার করছেন সেই সব পুকুরের মল্টিংটা যেন প্রত্যেক সময়ে হয়ে থাকে। এবার আসবো পুকুরে ভিব্রিও ব্যাকটেরিয়া লোড। আপনি যে পুকুরটা কালচার করছেন বা চাষ করছেন বা নার্সারি করেছেন, যেটাতে আপনি বাগদা বা ভেনামি স্টকিং করেছেন, সেখানে যদি ভিব্রিও লোড থাকে, বিশেষ করে গ্রিন কলোনি লেভেল বা ইয়েলো কলোনি লেভেল যদি অপটিমাম রেঞ্জের থেকে অনেক বেশি থাকে তাহলে কিন্তু অনেকাংশে ডব্লিউএসএসবি বা রেড ভাইরাস আসার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এবার আমি আসব, যদি আপনার এরিয়াটা, বিশেষ করে আপনার যে প্রজেক্টটা, একটা প্রজেক্ট অনেকগুলো পর নিয়ে হয়ে থাকে বা পুকুর নিয়ে হয়ে থাকে, সেই পুকুরের যে এরিয়াটা বা সেই প্রজেক্টের যে এরিয়াটা যদি রেড ভাইরাস জোন বা ডব্লিউএসএসবি ভাইরাস জোন হয়ে থাকে, তবে আশেপাশের পুকুরও রোগাক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং সাধারণত হয়েও থাকে এবং পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের নোটিশ করতে হবে যাতে একটা প্রজেক্টের প্রত্যেকটা পুকুরের ওয়াটার প্যারামিটার থেকে শুরু করে অন্যান্য রেঞ্জ নর্মাল থাকে। অতি সাধারণভাবে বলা যায়, আমরা যে পুকুরটা কালচার করছি বা যে পুকুরে আমরা ভেনামি বা টাইগার শ্রিম্প কালচার করে বড় করার জন্য ছেড়েছি, সেটা নার্সারিও হতে পারে বা নর্মাল কালচার পন্ড হতে পারে, তাতে করে যেভাবে ডব্লিউএসএসবি বা রেড ভাইরাস না আসে তার জন্য আমাদের কয়েকটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে চলতে হয়। তার মধ্যে একটি অন্যতম হলো আমাদের কালচার পুকুরের জল এবং যে শ্রিমটা আমরা কালচার করছি প্রত্যেক 15 দিনের মাথায় ওটাকে ল্যাব টেস্টের জন্য নিয়ে যেতে হবে এবং ল্যাব টেস্টের রিপোর্ট যেন অথেন্টিক হয় বা প্রপার হয় সেটার দিকে নজর দিতে হবে। এবং প্রত্যেক 15 দিনের মাথায় যখন আমরা জল বা সিম্পের টেস্ট করব তখন কিন্তু অবভিয়াসলি একটা এক্সপেন্সিভ হয়ে যাবে, অর্থাৎ একটু ব্যয়বহুল হবে। কিন্তু সেক্ষেত্রে আমি সাজেশান করব ব্যয়বহুল হলেও আপনারা নিশ্চিতভাবে পুকুরটাকে কালচার করে নিয়ে যেতে পারবেন বা মাছ তৈরি করতে পারবেন। এবার সিম্পের ক্ষেত্রে যেটা টেস্ট করব ল্যাবরেটরিতে সেটা হলো রেড ভাইরাস বা ডব্লিউএসএসবি টেস্ট করব এবং ওয়াটার টেস্টের যেসব রিপোর্টগুলো লাগে, পিএইচ, স্যালিনিটি, অ্যালকালিনিটি, কার্বনেট, বাইকার্বনেট, হার্ডনেস, ট্যান লেভেল, এইসব যেন অপটিমাম রেঞ্জের মধ্যে থাকে সেগুলো আমাদের দেখতে হবে। আর যেটা করতে হবে আমাদের, প্রত্যেক
7 থেকে 10 দিনের মধ্যে একবার করে খুব ভালো কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশান করতে হবে এবং 2 বার করে মিনারেল অ্যাপ্লিকেশান করতে হবে, যেগুলো প্রপারলি মাছের মল্টিং করতে সাহায্য করবে। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যেন মাছের মল্টিং কোনোভাবে না আটকে থাকে। এবার আমরা নজর দেব যে প্রত্যেক 15 দিনের মধ্যে একবার করে স্যানিটাইজার অ্যাপ্লিকেশান করতে। সেটা বিকেসি হতে পারে, ব্রোমিন হতে পারে, অথবা আয়োডিন 20% হতে পারে। তো আমাদের দেখতে হবে কন্ডিশন দেখে ওটা অ্যাপ্লাই করতে, কারণ যদি টাইম টু টাইম স্যানিটাইজার পুকুরে অ্যাপ্লিকেশান না করা হয় তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ডিজিজ চলে আসতে পারে। তো তার জন্য আমাদের টাইম টু টাইম স্যানিটাইজার দিতে হবে। আরেকটা হচ্ছে প্রত্যেক 15 দিনের মাথায় আমাদের একবার হলেও ইউকা অ্যাপ্লিকেশান করতে হবে। তার কারণ হচ্ছে আমরা জানি পুকুরে যে ফিডিং হচ্ছে, প্রপার ফিডিং হোক বা ওভার ফিডিংই হোক, অ্যামোনিয়া কিন্তু পুকুরে লোড হতে থাকছে। তার সাথে সাথে H2S, টক্সিক, নাইট্রেট এসব গ্যাসও লোড হতে থাকে। তো এগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের গ্যাস রিমুভার বা ইউকা অ্যাপ্লিকেশান করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে আমাদের পুকুরের পিএইচটাকে ভালোভাবে মেনটেন করতে হবে। সবসময় আমাদের চেষ্টা করতে হবে পুকুরের, বেনামি পুকুরের পিএইচটা সাধারণত 8.2 টু 8.5 মধ্যে যেন হয়ে থাকে। আর যদি আপনি ব্ল্যাক টাইগার সিম বা বাগদা কালচার করে থাকেন তাতে কিন্তু পিএইচটা 7.9 টু 8.2 মধ্যে থাকে। এবং অন্য একটা নর্মাল বিষয় হলো আমাদের মাটিতে উপকারী ব্যাকটেরিয়া মানে মাটির প্রোবায়োটিকও আমাদের 15 দিনে একবার করে অ্যাপ্লিকেশান করতে হবে। কারণ মাটির গুণগত মান ঠিক থাকলেও অনেকাংশেই কিন্তু মাছের গ্রোথ লেভেলও ঠিকঠাক থাকে, পুকুরের পিএইচ ঠিকঠাক থাকে এবং পুকুরের বটম যদি ক্লিন থাকে তাহলে কিন্তু জলের টার্বিডিটি বা ঘোলাটে আসে না, সেদিকেও নজর রাখতে হবে। এবং সর্বশেষ আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে স্টকিং ডেনসিটি নর্মাল রাখতে হবে। কারণ অতি ঘনত্ব সহকারে চারা ছাড়লে মাছের মল্টিং টাইম টু টাইম আসবে না, মানে ছাড়া মল্টিং আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু WSSB বা রেড ভাইরাস আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো অন্য কথায় আসলে আমরা এখন আলোচনা করলাম একটা রেড ভাইরাস পন্ড বা WSSB পন্ড থেকে আমরা মুক্তভাবে কালচার করব। এবার আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আমরা তো নর্মালি একটা প্রজেক্ট চাষ করে থাকি। বিশেষ করে কোনো প্রজেক্টের মধ্যে 10টা ফার্ম থাকে, কোনো প্রজেক্টের মধ্যে 5টা ফার্ম থাকে, কোনো প্রজেক্টের মধ্যে একসঙ্গে 12 থেকে 15টা পুকুরও থাকে, কোনো প্রজেক্টের মধ্যে 20টার বেশিও পুকুর থাকে। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে ওই প্রজেক্টের কোনো একটা পুকুরে WSSB বা রেড ভাইরাস আসে তাহলে আমরা অন্যান্য পুকুরকে এই মারণ রোগের হাত থেকে কিভাবে রক্ষা করব। এবার সেই আলোচনায় আসতে গিয়ে প্রথম আপনাকে বলবো যে আপনি যে পুকুরে WSSB বা রেড ভাইরাস এসে গেছে যদি কনফার্ম হয়ে যান তাহলে চেষ্টা করবেন ইমিডিয়েট অন্যান্য পুকুরগুলোকে ভালো করে নেট ঘিরে রাখার, যাতে ওই WSSB বা রেড ভাইরাস অ্যাটাকড পন্ড থেকে কাঁকড়া বা অন্যান্য কোনো জলজ প্রাণী ভালো পুকুরে
প্রবেশ না করতে পারে তার জন্য ভালো করে নেট দিয়ে ঘিরবেন এবং স্বাভাবিক পুকুরগুলোতে বাল্ব ট্র্যাপ দিয়ে আবদ্ধ করবেন যাতে কোনো প্রকার কোনো বাইরের পাখি এসে না নামতে পারে। এবং চেষ্টা করবেন যে অবাঞ্ছিত কোনো পশু, বিশেষ করে কুকুর, শেয়াল বা আদার্স কোনো পশু আপনার স্বাভাবিক পুকুরে যেন না প্রবেশ করতে পারে এবং জলে না টাচ করে। আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে, যে পন্ড বয় কাজ করবে বা WSSB বা রেড ভাইরাস পুকুরের সংস্পর্শে থাকবে, ওনাকে কোনোভাবেই নর্মাল পুকুরে স্পর্শ করাবেন না বা কোনোরকম কোনো কাজে যুক্ত রাখবেন না। ওকে বাদ দিয়েই আপনারা পন্ডের দেখাশোনা করবেন। এবং তারপরে আসবো কালচারের পথে। যখন আপনার একটা প্রজেক্টের কোনো একটা পুকুরে রেড ভাইরাস বা WSSB এসে থাকে, তখন অন্যান্য পুকুরগুলোর ওয়াটার এবং সিম্পের টেস্ট করতে প্রপার ল্যাবরেটরিতে নিয়ে যাবেন এবং ল্যাবরেটরিতে গিয়ে সিম্পের যে টেস্টটা করবেন সেটা হচ্ছে WSSB টেস্টিং। এবং এতে যদি পজিটিভ আসে, আমি সাজেশান করব ওই পুকুরটাকে ইমিডিয়েট, যদি মাছ বাজারজাত করার মতো হয়ে থাকে, হারভেস্ট করবেন এবং সঙ্গে সঙ্গে পয়জন অ্যাপ্লাই করবেন, মানে বিষ প্রয়োগ করবেন এবং ভালো করে নেট দিয়ে পুকুরটাকে ঘিরে রাখবেন যাতে কোনোভাবে ওই পুকুরের ভেতরকার কাঁকড়া বাইরে এসে অন্য স্বাভাবিক পুকুরে না নামতে পারে তার জন্য। এবার আসবো আমি কালচারের কথায়। যদি প্রত্যেকটা সাবজেক্ট, ল্যাবরেটরির প্রত্যেকটা সাবজেক্ট যদি নর্মাল থাকে বা অপটিমাম রেঞ্জ থাকে, তাহলে যেটা করণীয় হচ্ছে আপনাকে পরপর 3 সপ্তাহ খুব গুরুত্ব সহকারে কালচার করতে হবে। যেমন আসবো খুব ভালো কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক, মানে খুব ভালো প্রকৃতির কোনো জলের প্রোবায়োটিক প্রতি 3 দিনের মাথায় একবার করে অ্যাপ্লিকেশন করবেন। সাপোজ আপনি আপনার পুকুরে আজকে একটা জলের প্রোবায়োটিক মেরেছেন, ঠিক 3 দিন বাদ দিয়ে আবার আপনি জলের প্রোবায়োটিক মারবেন, আবার 3 দিন বাদ দিয়ে আবার একবার করবেন। ঠিক এভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনাদের করে যেতে হবে এবং মাছের যাতে মল্টিং কোনোভাবে না আটকায় তার জন্য উইকলি 2 বার মিনারেল অ্যাপ্লিকেশন করবেন এবং প্রত্যেক 10 দিনের মাথায় আপনারা ল্যাবরেটরি টেস্ট করবেন ওয়াটার। তাতে যদি কোনোরকম কোনো গ্যাস বা ফাঙ্গাল ইনফেকশন না হয়ে থাকে, তাহলে কিন্তু স্যানিটাইজার বা ইউকার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাতে যদি আসে যে আপনার ইউকা লেভেল অ্যাবনর্ম্যাল বা পুকুরে স্যানিটাইজার প্রয়োজন, তখন আপনি স্যানিটাইজার প্রয়োগ করবেন এবং গ্যাস লিকুইড বা গ্যাস পাউডার প্রয়োগ করবেন। সাথে জিওলাইট দিতে পারেন বা সয়েল প্রোবায়োটিক দেবেন যাতে আপনার পুকুরের বটম ফ্রেশ থাকে এবং সবসময় চেষ্টা করবেন পুকুরের পিএইচটা ধরে রাখার। এভাবে যদি আপনি এই ট্রিটমেন্ট 3 সপ্তাহ ধরে চালিয়ে রাখতে পারেন, সাপোজ আপনার পাশের পুকুরের ভাইরাস হয়েছে কিন্তু পাশের পুকুরে আপনি একই ট্রিটমেন্ট করে 2 থেকে 3 সপ্তাহ আপনার চলে গেছে, তাহলে কিন্তু কোনোভাবেই WSSB বা রেড ভাইরাস ওই পুকুরে আর আসবে না, আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন। এবং অনেকাংশেও এভাবে আমরা বহু পুকুর রক্ষা করেছি বা মাছ তৈরি করতে পেরেছি। সেই জন্যই আজকে আমি এই টেকনিক্যাল নলেজ শেয়ার করলাম, প্র্যাকটিক্যালি যে কাজটা আমি করেছি সেটাই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য। আগামী দিনে আরও কঠিন কঠিন প্রবলেম নিয়ে আমি আপনাদের সামনে আসব এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়েও আসব বা সমস্যার সমাধান আমি ভিডিওর মাধ্যমে করে দেব। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকুন। অসংখ্য ভালোবাসার সঙ্গে পবিত্র দাস।